আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গত সপ্তাহেই বলেছিলাম নরেন্দ্র মোদী কলকাতা আসার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। আজকে খবরের কাগজে যেটা বেরিয়েছে সেটা কনফার্ম হয়েছে। 15 থেকে 17 ইস্টার্ন কমান্ডের যে আপনার একটা রয়েছে, অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন। কিন্তু উপস্থিত হচ্ছেন সেখানে কি কারণটা আর তার সাঙ্গপাঙ্গদের আশা, এটাই একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। ইন্ডিয়া টুডে যা লিখছে সেটা হলো পিএম মোদি টু ইনাগুরেট কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ইন কলকাতা নেক্সট উইক। Prime Minister Narendra Modi will inaugurate the Combined Commanders Conference CCC 2025 in Kolkata from September 15 to 17। মানে উনি 15তে এসে 15তেই উনি চলে যাবেন। কিন্তু বিষয় যেটা সেটা ওনার সঙ্গে কে কে আসছে। Organized by Armed Forces, 3-day event will bring together the nation's top military and politicians, including the Defense Minister Rajnath Singh, National Security Advisor Ajit Doval, Chief of Defense Staff Anil Chauhan, Defense Secretary Rajesh Kumar Singh, and secretaries from other ministers. এই পর্যন্ত ঠিক ছিল, ডিফেন্স সেক্রেটারি অব দি ঠিক ছিল, and সেক্রেটারিজ অব আদার মিনিস্টার্স। এই যে সেক্রেটারিজ অব আদার্স মিনিস্টার আছে না, এইখানে খোঁজ খবর নিতে গিয়ে যেটা দেখলাম, বর্ডার রোড অর্গানাইজেশনের যে সেক্রেটারি তিনি আসছেন, রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তার সেক্রেটারি আসছেন, তারপর এই যে কমিউনিকেশনের জন্য কমিউনিকেশন সেক্রেটারি আসছেন। মানে এই যে টিমটা আসছে সেই টিমটা কিন্তু যদি শুধু ডিফেন্সেরই একটা উদ্বোধনের ব্যাপার হতো তাহলে এই টিমটা আসতো কেন? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। উনি ইনাগুরেট করতেন, ইনাগুরেট করে উনি চলে যেতেন। এখানে কোনো রাজনৈতিক কোনো সভা সমাবেশ নেই যে সেখানে তিনি বক্তৃতা দেবেন, বা অন্য কোনো অনুষ্ঠানে এসছেন সেখান থেকে এসে উনি ঘুরে গেলেন, বা এখান থেকে ঘুরে তিনি সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করবেন। তিনি আসছেন, এখানে মিটিংটা করবেন, এবং মিটিংটা হবে মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, এটুকুও খবর পেয়েছি। একদম জিওসি ইস্টার্ন কমান্ডের সঙ্গে বসছেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাদেজা। তিনি এখন পোস্টিং আছেন নর্থ ইস্টে, যেখানে আমাদের 7 সিস্টার আছে, তিনি এখানে আসছেন। ফলে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা কোনো প্ল্যানিং হচ্ছে। কারণ বর্ডার রোড অর্গানাইজেশন যখন এসছে, তার মানে রাস্তাঘাট সেগুলো ঠিকঠাক আছে কিনা, কোথাও করতে হবে কিনা, লজিস্টিক্স ঠিকঠাক আছে কিনা, কমিউনিকেশন সিস্টেমের লোক যখন সেক্রেটারি যখন আসছে তাহলে কমিউনিকেশনের লোক আসবে। তা এটা কখন হয়? এটা যদি আপনার নর্মাল কোনো উদ্বোধন হয় তাহলে এত সেক্রেটারি আসবেন কেন? এত সেক্রেটারি তো আসার কথা নয়। তারপরে আপনার উত্তর পূর্বাঞ্চলের আপনার লেফটেন্যান্ট জেনারেলকে তাকে ডেকে পাঠানো হয়েছে, তিনিও এইখানে থাকবেন। আচ্ছা, বিএসএফ এর যে ডিজি তাকে ডেকে পাঠানো হয়েছে। মানে একেবারে ঘর ভর্তি লোক, সেখানে মিটিং হবে প্রায় 5 ঘন্টা ধরে, বিরতি দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে মিটিং হবে। কোনোটা রাজনাথ সিং একটা করবেন, কোনোটা অজিত দোভাল এবং মোদিজি একসঙ্গে করবেন, কোনোটা হয়তো অজিত দোভাল আলাদা করবেন, মোদিজি আলাদা করবেন, সেটা তো তালিকা আমার কাছে নেই। তবে 5 ঘন্টার মিটিং যখন এক জায়গায় বসে 3 জনে আলোচনা করবেন তা নয়, ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট মিটিং গুলো হবে। এখন মজার কথা হচ্ছে রাজ্য সরকারের কাউকে এখানে ডাকা হয়নি। যে রাজ্যের সীমান্ত নিয়ে এত বড় হচ্ছে, প্রায় 2000 কিলোমিটারের উপরে, সেই রাজ্য সরকারের পক্ষ থেকে কাউকে ডাকা হয়নি। ডাকা হয়েছে কিন্তু বিএসএফ এর ডিজিকে। তার মানে এই যে আমাদের এখানে যখন 71 সালে যখন যুদ্ধটা হয়েছিল,
তখন কিন্তু ইস্টার্ন কমান্ডই কিন্তু পরিচালনা করেছিল। এইবারেতে ইস্টার্ন কমান্ড তার ঘাড়ে হয়তো বাংলাদেশের দায়িত্ব পড়ছে, খুব সম্ভবত। কারণ যখন কাশ্মীরে যখন প্রচন্ড মার দিচ্ছে, তখন ইস্টার্ন কমান্ডের, আমি বলেছিলাম, ইস্টার্ন কমান্ডের লোকজন তখন বলছিল যে ওখানে তোমরা দামাদ্দাম মস্ত কালান্দার করছো, আর আমরা এখানে বসে বসে শুধু এখন ক্যান চিকেন আর বিফ খেয়ে যাচ্ছি, কি বলে এগ টোস্ট খেয়ে যাচ্ছি আর কফি খেয়ে যাচ্ছি, এভাবে কতদিন চলবে? তখন বলা হয়েছিল, রাজনাথ সিং বলেছিলেন যে আপনাদের সুযোগও আসবে এবং আপনাদের সময়ও আপনারা দামাদ্দাম মস্ত কালান্দার করবেন। তা আমার সব দিক দেখে মনে হচ্ছে এই দামাদ্দাম মস্ত কালান্দারের সময়টা এগিয়ে এসছে। নইলে পরে মোদিজি সব কাজ ছেড়ে শুধু 5 ঘন্টার মিটিং এর জন্য এত সাঙ্গপাঙ্গ নিয়ে ফোর্ট উইলিয়ামে উনি এসে উপস্থিত হতেন না, এবং এখানে বসে তিনি পুরো প্ল্যানিংটা করবেন। প্ল্যানিংটা যেটা আবার অজিত দোভাল সঙ্গে আছেন, যিনি প্ল্যানিং এ একেবারে মাস্টারপিস। ওই প্ল্যানিং তার কখনো বিধা, আজ পর্যন্ত বিধা হয়নি, আজ পর্যন্ত না। সুতরাং তিনি 10 পা ভেবে কাজ করেন, মানে 10টা কদম এগিয়ে ভাবেন আর কি, যেটা এটা ফেল হয় তাহলে ওইটা, ওইটা ফেল হলে ওইটা, ওইটা ফেল হলে ওইটা, এরকম করতে করতে এগোন। তো যাই হোক, এখন এই যে মিটিংটা হচ্ছে না, এই মিটিং এর পর বাংলাদেশে কিন্তু হৃদকম্প শুরু হয়ে যাবে। 15 তারিখে যে মিটিংটা হবে, তারপরে দেখবেন প্রধানমন্ত্রী মোদিজি চুপ করে গেছেন, কোনো কথা বলবেন না। উনি যখন কোনো অ্যাকশন হয় উনি কোনো কথা বলেন না, এবং পরে একটা সময় দেখবেন কোনো একটা অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন, সেখানে উনি শান্তির বাণী ছড়াচ্ছেন, এদিকে দামাদ্দাম মস্ত কালান্দার শুরু হয়ে গেল। কারণ বাংলাদেশে এখন যা চলছে, বিশেষ করে হিন্দু নির্যাতন যেভাবে হচ্ছে আর যেভাবে ভাষণ টাষণ দেওয়া হচ্ছে, একদিকে ইলিশ পাঠিয়ে সৌহার্দ্য দেখানো হচ্ছে, ওদিকে হিন্দুদের ধর্ম তুলে হিন্দুদের একেবারে নাকি হিন্দুরা নাকি পুজোর প্যান্ডেলে নাকি মদ গাঁজা খায়। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোন অবস্থায় হবে, কোন রকমের কোন, দেখলেন তো, হিন্দুরা নাকি মদ গাঁজা খায়, মদ গাঁজা খেয়ে তার নাচানাচি করে। সুতরাং হিন্দুদের ওখানে 7টার মধ্যে বিসর্জন দিয়ে দিতে হবে। আর ওই যে ধর্ম তুলে যে বললেন না, ধর্ম হচ্ছে বলেছেন ধর্ম একটা আফিং এর মতো, ধর্মের আফিং খাইয়ে দাও, নেশা করে একেবারে বুঁদ হয়ে থাকবে, সেই কাজটি এই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা করছেন। আর মার যখন পড়বে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার পশ্চাৎ দেশে যেন একটা কামাকাজি লাগিয়ে দেওয়া, এটা একদম বিশেষ অনুরোধ রইল সেনাবাহিনীর কাছে আমার পক্ষ থেকে, ওর পশ্চাৎ দেশে একটা কামাকাজি লাগিয়ে দেওয়া হোক। হিন্দুরা এখন বাংলাদেশে অবর্ণনীয় অত্যাচারের শিকার। আমার কাছে অসংখ্য ফোন আসে, অসংখ্য মেসেজ আসে, টেলিগ্রামে অসংখ্য মেসেজ আসে, অসংখ্য ভিডিও আসে। সেই সব ভিডিও দেখানো যায় না, ইউটিউব অ্যালাউ করবে না। বিভৎসতার শেষ নেই। চিরকাল কিন্তু কেউ ক্ষমতায় থাকে না, এইটা সবাই ভুলে যায় ক্ষমতা হাতে পেয়ে, যে ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা কাল যাচ্ছিল, আজকে তোমার হাতে আছে, পরশুদিন অন্য কারোর হাতে চলে যাবে। যখন অন্য কারোর হাতে যখন ক্ষমতা যাবে, তখন তুমি এখন যে কাণ্ডগুলো করছো তার হিসেব নিকেশ কিন্তু পরবর্তী যে যার হাতে ক্ষমতা যাবে সে কিন্তু একদম দাঁড়ি পাল্লায় মেপে কিন্তু হিসেব করবে। সুতরাং আজকে যারা এই সমস্তগুলো করছেন তারা একটু সাবধান হবেন বলে আমার মনে হয়। আর ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে আমি কেন্দ্র সরকারের অত্যন্ত সমালোচনা করি। যে হিন্দুদের ওখানে মারা হচ্ছে, তারা সৌহার্দ্যের প্রতীক হিসেবে 1200 টন ইলিশ পাঠালো, ভারত সরকার অ্যাকসেপ্ট করলো কি করে? আমি নরেন্দ্র মোদীর কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনি অ্যাকসেপ্ট করলেন কি করে এই ইলিশ মাছ?
আমরা কি ইলিশ মাছ ছাড়া কি আমরা খেতে পাই না, বাঁচতে পারবো না? গত বছরে যে ইলিশ মাছ পাঠিয়েছে সে তো পচেছে। আপনার কাছে যে আম পাঠিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আপনি তো সে আম গ্রহণ করেননি। শেষে তো সেই আম তো গরুতে খেয়েছে, মাঠে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে ইলিশ মাছটা অ্যাকসেপ্ট করলেন কেন? আমরা তো প্রত্যেকেই সেই ইলিশ মাছকে প্রত্যাখ্যান করব। ওখানে মা বোনদের অত্যাচার করা হচ্ছে, এখানে বাংলাদেশে ইলিশ খাওয়ার জন্য চুলে হাতে নিয়ে এবারে ছুটলো, ছোটাবে। বাংলাদেশি ইলিশ আর বাজারে পাওয়া যাবে না, যা ব্যবস্থা সব করা হচ্ছে। যাই হোক, এই যে সংকেতটা যেটা আসছে 15 তারিখে, এটা কিন্তু গভীর সংকেত। সুতরাং বাংলাদেশের বর্তমান সরকার একটু বুঝে শুনে চলুক, না হলে পরে কিন্তু কপালে অশেষ দুর্গতি আছে, এটা আমি বলে দিলাম। কারণ মোদিজি মুখে কোনো কথা বলেন না, তিনি যা করেন সেটা হচ্ছে কাজ করে দেখিয়ে দেন। ওই কাজ করার সময়টা, সেপ্টেম্বর তো, কাজ করার সময়টা এসে গিয়েছে। তাই শেখ হাসিনা বলেছিলেন, আমি ভিডিও বার্তা দিয়ে দেশে কবে ফিরছি সেটা আমি জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।